যখন পেছনে ফিরেছে দেখছে সিঁড়িতে দাঁড়িয়ে সেই মেয়েটা, তার মুখে এক কষ্টের হাসি। ধীরে ধীরে সে যেন তার দিকেই এগিয়ে আসছে। বাড়ি তার হলেও একটা দিনের জন্যেও সে সেই বাড়িতে রাত কাটাতে পারেনি। নমস্কার বন্ধুরা, গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আমি রুমকি। আপনাদের জন্য রইল আজকের একটি হাড় হিম করা সত্য ঘটনা। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ। তারই এক বন্ধুর মাধ্যমে এই ঘটনাটি তিনি জানতে পারেন এবং আমাকে তা শেয়ার করেন। ঘটনাটি শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুরু হচ্ছে আজকের ঘটনা। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটা খুব বেশি দিনের তো নয়। লকডাউনের পর যখন আস্তে আস্তে স্কুল, কলেজ, অফিস সব কিছু খুলতে শুরু করে, তখন মুর্শিদাবাদ থেকে তপনদা কলকাতায় চলে আসেন চাকরি সূত্রে। তিনি এখানে এসে একটি মেস বাড়ি ভাড়া নেন, কিন্তু বাড়িটা তেমন একটা ভালো ছিল না। ঘরগুলো স্যাঁতস্যাঁতে, বাড়ির পরিবেশটাও খুব একটা ভালো না। এর মধ্যেই তিনি খবর পান তার খুব ভালো বন্ধু গৌরবদা তিনিও কলকাতায় আসছেন চাকরির জন্য। তখন দুজনে মিলে ঠিক করে একটি বাড়ি ভাড়া নেবেন এবং একসাথে দুজনে থাকবেন। এই মতো গৌরবদার আসার আগের মুহূর্তে তিনি একটি বাড়ি খুঁজেও পেয়ে যান। বাঘাযতীনের কাছে বাড়িটি, এবং বাড়িটির ভাড়া অনেক কম। দুজনেই সবে চাকরিতে ঢুকেছে, তাই কম ভাড়ার একটি বাড়ি তাদের বেশ পছন্দও হয়ে যায়। বাড়িটা দুতলা, নিচের তলায় 3খানা রুম রয়েছে। তার মধ্যে 2টো রুম ভাড়া দেওয়া রয়েছে, আর একটি রুমে বাড়িওয়ালা মাঝে মধ্যে এসে থাকেন, কিন্তু তিনি রাতে কোনোদিন সেখানে থাকেন না। ওপরে রয়েছে 2খানা রুম, তার মধ্যে একটি রুমে গৌরবদা আর তপনদা থাকবেন, আর আরেকটি রুম প্রায় তালা দেয়াই থাকে, কারণ সেখানে যে ভদ্রলোক থাকেন তিনি মাঝে মধ্যে সেখানে আসেন। এরপর ছাদ, আর ছাদেতে রয়েছে একটি চিলেকোঠা ঘর। বাড়িটা তাদের বেশ পছন্দ হয়। প্রথম প্রথম তারা কিছুই বুঝতে পারেনি, বেশ ভালোই কেটে যাচ্ছিল। সকাল সকাল তারা কাজে বেরিয়ে যেত, রাত্রিবেলা ফিরে এসে 2 বন্ধু মিলে খাওয়া দাওয়া করে অনেক রাত অবধি গল্প করত, তারপর যে যার মতো শুয়ে পড়ত। এইভাবে দিন 4-5 চলে যায়। হঠাৎ একদিন রাত্রিবেলা গৌরবদা আর তপনদা দুজনে যখন গল্প করছেন, শুনছেন বাইরে, মানে তাদের ঘরের বাইরে বারান্দার মধ্যে দিয়ে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে এবং ধূপ ধাপ আওয়াজও হচ্ছে। প্রথমে গৌরবদা ভাবেন যে পাশের ঘরে ভদ্রলোক হয়তো এসেছেন, তাই তিনি সেখানে হাঁটাচলা করে বেড়াচ্ছেন। তখন তপনদা গৌরবদাকে বলেন, এত রাত্রে এত জোর জোর হাঁটছে, একবার বাইরে বেরিয়ে কি কথা বলবো ভদ্রলোকের সাথে। ঘড়িতে তখন প্রায় রাত 1:30। গৌরবদা বলেন, না ঠিক আছে, একটা দিনের ব্যাপার, থাক, পরে না হয় কিছু বলা যাবে। এত রাত্রিবেলা ঘরের সামনে থেকে এরমভাবে হেঁটে গেলে পারে ঘুম তো আসবেই না, তাই না? সেদিনটা ভালো মতন কেটে যায়। পরের দিন তারা সকালবেলা ঘুম থেকে ওঠেন। উঠে বাইরে যখন বেরান, দেখেন পাশের ঘরে তালা দেয়া। তারা মনে মনে ভাবেন যে ভদ্রলোক এখানে এসেছিলেন, তিনি কত রাত্রে আসেন আর কত ভোরবেলা চলে যান, যে এত সকাল সকাল ঘরটায় তালা দেয়া। এরপর তারা আর কিছু বলে না, যে যার মতো অফিসও বেরিয়ে যায়। এরপরে 2-3 দিন আর কোনো শব্দ নেই। তারপরে একদিন হঠাৎ সেই রাত্রিবেলা আবার সেই পায়ের শব্দ। কে যেন আবার সেই বারান্দা থেকে হেঁটে যাচ্ছে। এবার সে শুধু বারান্দায় নয়, মনে হলো সে যেন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ছাদের ওপর উঠে যাচ্ছে। গৌরবদা আর তপনদা এই আওয়াজটি স্পষ্ট শুনতে পান, এবং যথারীতি পরের দিন উঠেও তিনি দেখেন সেই পাশের ঘর তালা দেয়া। এরপরে আবার 2-4 দিন চলে যায়। তারা যথারীতি নিজেদের মতো গল্প করে শোয়ে, কিন্তু আর কোনো পায়ের শব্দ নেই।
তারা মনে মনে ভাবেন ভদ্রলোক হয়তো অনেক রাত্রে আসেন আর অনেক সকালবেলা তিনি এখান থেকে বেরিয়ে যান। এরই মধ্যে একদিন রবিবার ছুটি দেখে গৌরবদা ভোর ভোর ওঠেন এবং তিনি সামনে একটু পায়চারি করবেন বা মর্নিং ওয়াক যাবেন বলে স্থির করেন। তিনি নেমে আসেন। সেই সময় তিনি দেখা পান নিচের তলায় যে ভদ্রলোক দুজন থাকতেন তাদের মধ্যে একজনের সাথে। ভদ্রলোক বেশ মিশুকে, অনেকক্ষণ বেশ গল্পগাছা করে তাদের দুজনের মধ্যে সময় কেটে যায়। হঠাৎ সেই ভদ্রলোক গৌরবদাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, তোমরা যে ওপরে এই কদিন রয়েছ, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? গৌরবদা হেসে বলেন, না না, অসুবিধা কি, আমরা তো ভালোই রয়েছি, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। তখন ভদ্রলোক বলেন, ভালোই তো, ভালো থাকলেই ভালো। এই বলে ভদ্রলোক বেরিয়ে যান। গৌরবদা বুঝতে পারেন না আসলে ভদ্রলোক হঠাৎ এরমভাবে কেন জিজ্ঞাসা করলো কথাটা। তিনিও কথাটা আর মাথায় রাখেননি। তিনি যথারীতি ওপরে উঠে আসেন আর রবিবার ছুটির দিন দুজনে মিলে খাওয়া দাওয়া করে বাইরে একটু ঘুরতেও যান। গিয়ে আবার অনেক রাত্রিবেলা তারা ফিরে আসেন। সেই দিন রাত্রিবেলা আবার সেই পায়ের শব্দ। এবার সে যেন গৌরবদাদের সাথে কথা বলবে বলে হয়তো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর না হলে গৌরবদারা কি বলছে তা শোনার জন্য দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। গৌরবদা আর তপনদা ভারী অবাক হয়ে যায়। এতদিন তো তারা শুনছিল সে সেখান থেকে হাঁটা চলা করছে, কিন্তু হঠাৎ আজ কি হলো? সে এসে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। চাইলে পারে সে তো দরজা নক করে ভেতরে আসতে পারে, কিন্তু তা তো সে করছে না। চুপচাপ মনে হচ্ছে কেউ যেন দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছে। সেদিনকে গৌরবদা এবং তপনদা ভারী আশ্চর্য হয়ে যায়। তাদের মধ্যে একটা ভয়ও কাজ করে, কারণ পাশের ঘরের লোকটাকে তারা আজ পর্যন্ত দেখেনি। যতবারই তারা বেড়ায় দেখে ঘরটা তালা দেয়া। লোকটি ঢোকে কখন, বেড়ায় কখন, তা কেউ জানে না। এরকমভাবে মাঝে মধ্যেই তারা এরকম পায়ের শব্দ পায়, আর সেই পায়ের শব্দ হাঁটতে হাঁটতে সিঁড়িতে উঠে যায়। তারা ভারী অবাক হয় যে প্রত্যেক দিন এটা কি শুরু হয়েছে। থেকে থেকেই এরকম পায়ের শব্দ, এত রাত্রিবেলা তারা ঘুমাতে পারছে না, এটা কীরকম ব্যাপার। তারা বাড়িওয়ালাকে পরের দিন ফোনও করে। বাড়িওয়ালা কোনো রেসপন্সই করে না। তিনি সব শুনে বলেন, ঠিক আছে, আমি বলে দেব যাতে ওরকম না হয়। এরপরে কয়েকদিন কেটে গেলেও তারা শোনে সেই একই রকমভাবে পায়ের আওয়াজ হচ্ছে। সেই আওয়াজ কখনো কখনো তাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো কখনো হাঁটতে হাঁটতে এসে সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছে। এরপরে একদিন ছুটির দিন দেখে গৌরবদা আর তপনদা নিচে যে ভদ্রলোকের সাথে গৌরবদার আলাপ হয়েছিল তার কাছে যান। তার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ গল্পগাছা করেন। তারপরে কথায় কথায় তিনি বলেন, আচ্ছা দাদা, বলতে পারেন আমাদের পাশের ঘরটায় কে থাকে? তাকে তো রাত্রেবেলা দেখতেই পাই না, আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই সে দেখি দরজা লক করে চলে গেছে। প্রত্যেক দিন রাত্রিবেলায় সে ওইখানে হাঁটা চলা করে, কখনো কখনো দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়, কখনো কখনো হাঁটতে হাঁটতে ছাদের উপর উঠে যায়। কিন্তু প্রতিদিন যদি একটা মানুষ এরকমভাবে হাঁটাচলা করে, আমাদের তো শুতেও অসুবিধা হয়, এটা তো ঠিক নয়। নিচের যে ভদ্রলোকটি ছিলেন তিনি তখন গৌরবদা আর তপনদার মুখে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। তিনি যেন কিছু বলতে চাইছেন, অথচ ভয় যেন বলতে পারছেন না। শুধু একটা কথা তিনি বলেন, যদি তোমাদের খুব অসুবিধা হয় তোমরা ঘরটা ছেড়ে দাও। তপনদা তখন বলেন, কি বলছেন দাদা, এই যা মাসে মাইনে পাই, এখন তো খুব অল্প টাকাই আমরা হাতে পাই, আর এই ঘরটার ভাড়াও এতটা কম, আমাদের পক্ষে বেশ কমফোর্টেবল এই ঘরটা। আর এখন যদি আমরা ছেড়ে দিই আবার নতুন করে অ্যাডভান্স দিতে হবে, জিনিসপত্র নিয়ে যাবার একটা ব্যাপার থাকবে, আবার যেখানে যাব সেখানে হয়তো ভাড়াটাও আরও বেশি হবে, আর পাশের ঘরে যে ভদ্রলোক থাকে তাকে বললেই তো হবে, তাহলে আপনি বেকার আমাদের কেন উঠে যাওয়ার কথা বলছেন? তখন ভদ্রলোকটি বলেন, আপনাদের পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরে
কেউ থাকে না। সেটি অনেক দিন ধরে তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই কথা শোনা মাত্র গৌরবদা আর তপনদা দুজনের মুখের দিকে তাকায়। তখন তপনদা হঠাৎ বলেন, আচ্ছা, নিজ থেকে আপনার পাশে যে ভদ্রলোক থাকেন তিনি উপরে ওঠেন না তো? তখন ওই ভদ্রলোক বলে, আমরা কেউই ওপরে উঠি না। আমরা রাত্রিবেলা যে যার মতো খেয়ে দিয়ে শুয়েও পড়ি। আমরা খুব একটা রাত জাগিও কম এখানে, কারণ সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হয়। তোমাদের ভালোর জন্যই বলছি, যদি মনে হয় তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা তাহলে এখানে কিন্তু বেশি দিন থেকো না। এরপর ভদ্রলোক আর একটা কথাও বলেন না। তপনদা এবং গৌরবদা আস্তে আস্তে এই কথাটা শুনে একটু ঘাবড়েও যান। পাশের ঘরে কেউ থাকেন না, তাহলে হাঁটা চলা করে বেড়ায় কে? কেই বা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়? এইসব চিন্তা তাদের মাথায় অনবরত ঘুরতে থাকে। এর প্রায় 2-1 দিনের মধ্যেই ঘটে আরেকটি ঘটনা। সেদিন তপনদা এবং গৌরবদা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। প্রায় মাঝরাত। হঠাৎ গৌরবদার ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় কেউ যেন তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ খুলে যায়। হঠাৎ তিনি দেখেন তার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে তপনদা, আর তার সেই বিস্ফারিত চোখ যেন অদ্ভুতভাবে গৌরবদার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তিনি ভয় পেয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে তপনদাকে বলেন, কি করছিস তুই? এরমভাবে দাঁড়িয়ে রয়েছিস? আগেই দেখছিস আমাদের মধ্যে একটা ভয়ের কাজ করছে, আর তোকে দেখে তো আমি আরো ভয় পেয়ে গেছি। তপনদা একটা কথাও বলেন না। তিনি আস্তে আস্তে ঘরের মধ্যে যে বাথরুম রয়েছে সেখানে চলে যান। গৌরবদা ভারী অবাক হন তপনদার এইরকম আচরণ দেখে। তিনি ওয়েট করতে থাকেন কখন তপনদা বাথরুম থেকে বেরাবেন। অনেকটা সময় হয়ে গেলেও তপনদা যখন বাথরুম থেকে বেরায় না, গৌরবদা গিয়ে দরজা নক করতে থাকে। দরজা নক করতেই দরজা খুলে যায়। গিয়ে দেখেন সেখানে অলরেডি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তপনদা। গৌরবদা তাড়াতাড়ি তার চোখে মুখে জল দেয়। তারপর যখন তপনদার জ্ঞান ফেরে, তপনদাকে নিয়ে তিনি বিছানায় বসিয়ে দেন। তপনদার এইসব কিছুই মনে নেই। সেই রাত্রি তো কোনো রকম কেটে যায়। পরের দিন সকালবেলা উঠেই তিনি বাড়িওয়ালাকে ফোন করেন, কিন্তু বাড়িওয়ালা কোনো রকমভাবে ফোন ধরছে না। এদিকে তপনদা গৌরবদা দুজনেই বেশ আতঙ্কিত হয়ে রয়েছে। 2 দিন কেটে যায়, আর কোনো কিছুই হয়নি। 3য় দিনের মাথায় হঠাৎ একদিন রাত্রিবেলা যখন তপনদা এবং গৌরবদা শুয়ে রয়েছেন, তপনদা বাথরুমে যাবেন বলে ওঠেন। উঠে তিনি যখন বাথরুমের আলোটা জ্বালান, তিনি দেখেন বাথরুমের আলোটা দপদপ করছে, একবার জ্বলছে নিভছে এরকম হচ্ছে। এই অবস্থায় তিনি যখন বাথরুমে ঢোকেন, হঠাৎ তিনি দেখেন বাথরুমে কোমোডের উপর বসে রয়েছে কোনো একটি মেয়ে, যার চুলগুলো সামনের দিকে খোলা, আর মনে হচ্ছে সে যেন তপনদার দিকে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তপনদা চিৎকার করে সেখানেই ধপাস করে বসে পড়েন। তপনদার চিৎকার শুনে দৌড়ে নেমে আসেন গৌরবদা। কি হয়েছে কি হয়েছে তপনদাকে জিজ্ঞাসা করেন। তপনদা কোনো কথা বলতে পারেন না। তিনি শুধু হাতের ইশারায় কোমরের দিকে তাকান। সেখানে তখন আর কেউ নেই। গৌরবদা বলেন, কি হয়েছে তোর? তুই এরম করছিস কেন? এরপর আবার তপনদার চোখে মুখে জল দিয়ে তাকে যখন বিছানায় এনে বসানো হয়, তখন তপনদা কাঁদতে কাঁদতে সব কথা বলে। তিনি বলেন যে কিরমভাবে মেয়েটি বসেছিল, আর তার চোখে মুখে যেন একটা কষ্ট ফুটে রয়েছে, আর সে যেন চোখ বড় বড় করে তপনদার দিকে তাকিয়ে রয়েছে। এই শুনে তপনদা এবং গৌরবদা দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যান। গৌরবদা বলেন, কালকে সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাব, সে যেখানেই হোক, আর একটা দিনও আমরা এখানে থাকবো না। পরের দিন সকালবেলায় তারা নিচের ভদ্রলোকের সাথে দেখা করেন এবং সমস্ত ঘটনা তারা বলেন। সেই ভদ্রলোক এই কদিন ছিলেন না। তিনি যখন সব জানতে পারেন এবং সব কিছু শোনেন, তিনি তখন বলেন, তোমরা এর মধ্যেই একটা বাড়ি দেখে নাও, আর যতদিন না বাড়ি পাচ্ছ ততদিন আমার ঘরেতে তোমরা থাকো। ভগবানের অশেষ কৃপা,
সেই কয়েকদিনের জন্য তারা সেই ভদ্রলোকের ঘরেতেই থেকে গেছিলেন। তাদের এই বাড়িতে অ্যাডভান্স খুব একটা বেশি দেয়া ছিল না, মাত্র 1 মাসের অ্যাডভান্স দেয়া ছিল, তাই সেই টাকাটাও কাটানো হয়ে যায়। তারা এর মধ্যেই অন্য একটি বাড়ি দেখেন এবং দেখে সেখান থেকে উঠে যান। তারা ওঠার আগে বারবার বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, বাড়িওয়ালাকে কোনো রকমভাবেই তারা ফোনে আর পায়নি। এরপরে তারা যখন নতুন বাড়িতে যায়, বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল কয়েকটা দিন। গৌরবদা এবং তপনদা নিশ্চিন্তে সেই বাড়িতেই ছিল। হঠাৎ একদিন কোনো এক ছুটির কারণে তপনদাদের অফিস বন্ধ ছিল এবং তপনদারা 4-5 মতো সেই অফিসে গেছিল কোনো একটি দরকারি কাজের জন্য। সেদিনকে যখন তপনদা সিঁড়ি থেকে নামছে, দেখেন সেই মেয়েটি, তার সেই দুটো চোখ, যে চোখের মধ্যে যেন অনেক কষ্ট লুকিয়ে, আর সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির এক পাশে, তার চুলগুলো চারদিকে যেন উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তপনদা চিৎকার করে ওঠেন, আর তপনদার চিৎকার শুনে তপনদার যে অফিস কলিগরা ছিল তারা তাড়াতাড়ি সিঁড়িতে আসেন। এসে দেখেন সিঁড়িতে কেউ নেই। এরপর থেকে তপনদা মাঝে মধ্যেই কখনো বাথরুমের সামনে, কখনো রাস্তায়, কখনো যে বাড়িতে তিনি রয়েছেন সেই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার অপর দিকে দেখে থাকেন সেই মেয়েটিকে। গৌরবদাকেও তিনি সব ঘটনা জানিয়ে দেন। তারা খুঁজতে থাকেন এই সময় কে তাদের সাহায্য করবে। নতুন জায়গা, সেভাবে যদি এই কথাগুলো কাউকে বলা হয় আর তারা যদি তাদের পাগল ভাবে বা হেসে যদি ব্যাপারটা উড়িয়ে দেয়, তখন তো একটা লজ্জার ব্যাপার। তারা ভয়েতে সাহস করে কাউকে কিছু বলতেও পারে না। এরই মধ্যে একদিন গৌরবদা তার এক বন্ধুকে কোনো রকমভাবে এই কথাটি বলেন। তখন তার বন্ধু সোনারপুরের ওখানে একজনের সন্ধান দেন। তিনি বলেন ওখানে একজন খুব বড় ধরনের সাধক রয়েছেন, তার কাছে হয়তো এই সমস্যার সমাধান হওয়া সম্ভব, তোমরা গিয়ে তার সাথে যোগাযোগ করো। এরপর তপনদা, গৌরবদা এবং সেই ভদ্রলোক মানে গৌরবদার সেই বন্ধু, তিনজনে মিলে সেই সাধকের কাছে যান। তাদের আর বেশি কিছু বলতেই হয়নি, সেই সাধক দেখে কিছু না কিছু বুঝতে পেরেছিলেন। তিনি বললেন একটা তাবিজ দিয়ে যে এই তাবিজটা গৌরবদা এবং তপনদা যেন অবশ্যই পড়ে থাকে, আর 2 দিন পরে তারা এসে যেন তার সাথে আবার দেখা করে। সেদিনকে তিনি কোনো একটা কাজে বেরিয়ে যাবেন, তাই তার তাড়া রয়েছে, তিনি বেশিক্ষণ থাকতে পারবেন না, কিন্তু যাওয়ার আগে তিনি তাবিজটি দিয়ে যান। এরপরে গৌরবদা এবং তপনদা সেই তাবিজটি পড়ে থাকেন। তারা সেদিনকের মতো বাড়ি ফিরে আসেন। ঠিক 2 দিন পর তারা আবার যান সেই সাধকের কাছে। তখন সাধকটি বলেন, আগের যে বাড়িতে তুমি থাকতে সেই বাড়িতে বেশ কয়েক বছর আগে একটি 18 থেকে 19 বছরের মেয়েকে খুন করা হয়েছিল, আর বাড়িটি সেই মেয়েটিই ছিল। যে খুন করেছিল বর্তমানে সে ওই বাড়ির মালিক। মেয়েটির দুঃসম্পর্কে সে মামা হয়। মেয়েটিকে খুন করার পরে মেয়েটির কোনো রকম কাজকর্ম করা হয়নি, তার আত্মার শান্তিও পায়নি। সেই মেয়েটি চাইছে তার আত্মা যাতে শান্তি পায়। তোমরা চিলেকোঠার ঘরে যাও, ওখানে তার অনেক জিনিসপত্র রয়েছে, সেখান থেকে সেই সব জিনিসপত্র এনে তোমরা সেটাকে পুড়িয়ে ফেলো। পারলে সেই যে মালিক রয়েছে তাকে গিয়ে বলো যে সে যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত করতে, মেয়েটির শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে। মেয়েটি মুক্তি চাইছে। আর যদি দেখো একান্তই বাড়িওয়ালা সেই কাজ করতে রাজি না হয়, তাহলে সেই কাজটা তপন তোমাকে করতে হবে। মেয়েটা তোমার হাত থেকে তার শ্রাদ্ধ শান্তির কাজ চাইছে। এরপর তপনদা এবং গৌরবদা দুজনে সেই বাড়িতে যান, গিয়ে সেই ভদ্রলোকের সাথে দেখা করেন। সেখানে বাড়িওয়ালার সম্বন্ধে জানতে চান, বা এই বাড়িতে কি হয়েছিল না হয়েছিল সেই ভদ্রলোক জানেন কি না সেই সব জিজ্ঞাসা করেন। এই ভদ্রলোক তেমন কিছু জানেন না। তিনি বলেন তারা চলে যাবার পর থেকে প্রায় 1.5-2 মাস হয়ে গেছে বাড়িওয়ালা এখানে আসেননি, তবে তার বাড়ির ঠিকানা রয়েছে, চাইলে পারে তারা তার বাড়িতে গিয়ে যোগাযোগ করতে পারে। তপনদা এবং গৌরবদা যখন
সেই বাড়িওয়ালার বাড়িতে যান, তারা গিয়ে অবাক হয়ে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন সেই ভদ্রলোক নাকি প্রায় 1.5 মাস আগে মারা গেছেন এবং তার মৃত্যুর কোনো হদিশ নেই। বড় প্যাথেটিকভাবে তার মৃত্যু হয়েছে। তার চোখ মুখ দিয়ে রক্ত গলগল করে বেরাচ্ছিল, তার ঘাড় সম্পূর্ণ পিছনে ঘোরানো ছিল। কয়েক মাস আগে তার স্ত্রীও নাকি মারা গেছে। তবে তাদের একটি 15 বছরের ছেলে আছে। ছেলেটি এখন তার মামার বাড়িতে থাকে। গৌরবদারা তার মামার বাড়িতেই যায়, গিয়ে সেইখানে তার মামাদের গিয়ে সব কথা বলে এবং তাদের কাছ থেকে সেই চিলেকোঠা ঘরের চাবি নিয়ে আসে। চিলেকোঠা ঘরে ঢুকে তারা দেখে সেখানে তেমন কিছু নেই। কিছু পুতুল পড়ে রয়েছে, কিছু জামা রয়েছে, কয়েকটা ছবি রয়েছে আর কিছু বই পড়ে রয়েছে। যা যা ছিল তারা সব নিয়ে চলে আসে সেই সাধকের কাছে। এনে তারা সব কিছু পুড়িয়ে দেয় এবং তপনদা মেয়েটির শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে। তারপর থেকে তপনদা এবং গৌরবদা কেউই আর সেই মেয়েকে দেখতে পায়নি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের জীবনে যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, বা তোমাদের জানা পরিচিত কারোর জীবনে যদি ঘটে থাকে এমন কোনো অলৌকিক ঘটনা, চাইলেই তা আমার সাথে শেয়ার করতে পারো। ডেসক্রিপশন সেকশানে সমস্ত লিংক দেওয়া রয়েছে। সকলে খুব ভালো থেকো।